কমরেড সভাপতি, মঞ্চে আসীন আমাদের পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ব, আপনারা যারা উপস্থিত হয়েছেন এই সভায়, আপনাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন মায়েরা, বোনেরা, ভাই এবং বন্ধুগণ, আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে আপনারা বক্তৃতা শুনছিলেন। দেশের এবং রাজ্যের সমস্ত বিষয়গুলি প্রায় বলার চেষ্টা হয়েছে। আমি বেশি সময় নিয়ে কথা বলতে চাইছি না। খুব অল্প সময়ে দু চারটি প্রাসঙ্গিক বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করবার চেষ্টা করব। আমি যে কথা দিয়ে শুরু করতে চাইছি, কৈলাসহরের মানুষ এবং ত্রিপুরার মানুষ, আপনাদের অভিজ্ঞতা কি এই ত্রিপুরার বিভিন্ন যে সরকারগুলো স্বাধীনতার পর থেকে তৈরি হয়েছে এবং তার আগে যে রাজন্য শাসন, তারা নিজেরাই দাবি করেন 1300 বছর নাকি শাসন করেছে। এর সাথে তুল্যমূলক বিশ্লেষণ করে আপনাদের অভিজ্ঞতা কি সেটা আপনাদেরকে কিন্তু যাচাই করবার জন্য বিনীতভাবে আমি আবেদন করব। 1300 বছরের রাজন্য শাসন মানুষের জন্য কি কাজ করেছে? রাজাদের, পরিবারের সন্তান সন্ততিদের, আত্মীয় পরিজনদের সুখ স্বাচ্ছন্দ্য, এর বাইরে ত্রিপুরার উন্নতি অগ্রগতির জন্য তাদের কোনো ভূমিকা ছিল? কটা কলেজ, কটা হাসপাতাল, কটা স্কুল, কতটা সড়ক, জমির কত ভাগে, সেচের ব্যবস্থা, কর্মক্ষম কর্মপ্রার্থী তাদের রোজগারের জন্যে, উদরপূর্তির জন্যে, আয় উপার্জন, কর্মসংস্থান, এগুলো কি রাজন্য শাসন 1300 বছরের শাসনে ভেবেছে, চিন্তা করেছে, মনোনিবেশ করেছে? করেনি। এ কারণেই শিক্ষার আন্দোলনকে সম্প্রসারিত করবার জন্য জনশিক্ষা সমিতি তৈরি হয়েছিল 1945 সালে। একটাই স্লোগান, নিরক্ষরতা দূর করো, শিক্ষার আলোয় আমাদের রাজ্যের জনগণকে উদ্ভাসিত করো, তার যে চেতনার নেত্র তাকে উন্মেলিত হতে সাহায্য করো, শত্রু মিত্র যাচাই করবার যে ক্ষমতা সেটা সৃষ্টি করো, তার উপর ভিত্তি করে মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের মানুষের সম্মান নিয়ে শিরদাঁড়া উঁচু করে যাতে এই ত্রিপুরায় বসবাস করতে পারে সেরূপ একটা পরিমণ্ডল তৈরি করবার জন্য মানুষকে নিয়ে এগোতে হবে। রাজন্য শাসন এটাকে সহ্য করতে পারেনি। তখন ত্রিপুরার জনসংখ্যার বেশিরভাগ হচ্ছে উপজাতি অংশের মানুষ। জনশিক্ষা সমিতি কারা তৈরি করলেন? সুধন্যা দেববর্মা সভাপতি, হেমন্ত দেববর্মা সাধারণ সম্পাদক। 11 জন উপজাতি যুবক, তারা শুধু উপজাতিদের নিরক্ষরতা মুক্ত হতে সাহায্য করার জন্য না, গোটা ত্রিপুরার উপজাতি অনুপজাতি উভয় অংশকে নিরক্ষরতার অন্ধকার থেকে মুক্ত করবার জন্য উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু রাজন্য শাসন সহ্য করতে পারল না। নিজেরা যেমন শিক্ষার প্রসারের জন্য অশিক্ষার অন্ধকার থেকে ত্রিপুরার মানুষকে বের করে আনবার জন্য উপজাতিরা যেখানে সংখ্যায় বেশি, তাদেরকেও শিক্ষার আলোতে নিয়ে আসবার জন্য নিজেরা কোনো ভূমিকা নিল না।
অসরকারিভাবে বেসরকারিভাবে এই উপজাতিদের তৎকালীন অল্প সংখ্যক যারা শিক্ষিত তাদের মধ্যে 11 জন 12 জন তারা উদ্যোগ নিয়ে জনশিক্ষা সমিতি তৈরি করলেন। একে ধ্বংস করবার জন্য 1 বছরের ব্যবধানে রাজন্য শাসন আগরতলায় তাদের আমাত্যবর্গকে জমায়েত করে বিকল্প সংগঠন তৈরি করার নাম করে জনশিক্ষা সমিতির যে প্রচেষ্টা তাকে ধ্বংস করবার চেষ্টা করলো। মধ্যরাত্রিতে প্রতিনিধি যারা এসছেন তার মধ্যে সুধন্যা দেববর্মা ছিলেন, হেমন্ত দেববর্মা ছিলেন। মানুষ যখন তাদের প্রতিনিধিরা যখন ঘুমুতে গেছে তাদেরকে ঘুম থেকে তুলে রাজ অন্দরে নিয়ে নির্যাতন সংগঠিত করার চেষ্টা করে এই খবর যখন আমাত্যবর্গদের কাছে আছে তারা ক্ষুব্ধ বিক্ষুব্ধ। তাদের পরদিন বিরাট খানাদানার ব্যবস্থা, তারপরে তারা একসাথে মিলে আগরতলা শহরের বুকে মিছিল করবেন, রাজার পক্ষে উদ্বাহ নৃত্য করবেন। প্রতিবাদ করে বললেন তোমার খানাতে আমরা যাব না, কোনো মিছিলে আমরা যাব না, যাদেরকে ধরে নিয়ে গেছ অবিলম্বে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করো, না হলে আমরা রাজন্য শাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। এই ঘটনা নবীন প্রজন্মের যে উপজাতির তরুণ তরুণী যুবক যুবতী তারা জানে না, জানবার চেষ্টা করে না, তাদেরকে বিকৃত পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বর্তমান সময়ে রাজ পরিবারের সন্তানই উপজাতিদেরকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করার চেষ্টা করে। শুনছিলেন জিতেন্দ্র চৌধুরী শেষের দিকে কথা খানিকটা সময় উল্লেখ করার চেষ্টা করেছে। এই যে রাজন্য শাসন গণমুক্তি পরিষদ তৈরি হলো সেই সময় তার নাম মুক্তি পরিষদ, কারণ জনশিক্ষা সমিতির নাম নিয়ে কাজ করা যাচ্ছে না, প্রচন্ড রকম আক্রমণ। মুক্তি পরিষদ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে উপজাতি অনুপজাতি অংশের মানুষকে ত্রিপুরায় সংঘবদ্ধ করে তাদের জীবনের যে মৌলিক সমস্যাগুলির সমাধানের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করে। জনগণের মধ্য থেকে স্লোগান উঠল প্রজার ভোটে সরকার চাই, রাজন্য শাসন না। জনগণ এই স্লোগান তারা নিয়ে আসলেন। শেষ পর্যন্ত রাজন্য শাসনের অবসান হলো। এই রাজন্য শাসনের অবসানের ক্ষেত্রে জনশিক্ষা সমিতির আন্দোলন, মুক্তি পরিষদের লড়াই, উপজাতি অনুপজাতি অংশের মানুষের সংঘবদ্ধ লড়াই, এটা কিন্তু রাজন্য শাসন থেকে ত্রিপুরাকে মুক্ত হতে সাহায্য করলো। কিছুই তো করেনি, কাজে কেন তাকে মাথার উপরে চূড়ার উপরে বসিয়ে রাখবে? মানুষই তাদেরকে উচ্ছেদ করেছে। কংগ্রেস শাসন, স্বাধীন ভারতবর্ষ, 30-32 বছর দিল্লিতেও কংগ্রেস, রাজ্যেও কংগ্রেস। স্বাধীন ভারত, নতুন ভারত, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য ত্রিপুরা। এই ত্রিপুরাকে আসামের সাথে মিলিয়ে দেওয়ার জন্য অথবা ত্রিপুরার একটা অংশকে ভাগ করে পশ্চিমবাংলার সাথে মিলিয়ে দেওয়ার জন্য এই ত্রিপুরার ভিতরে প্রতিক্রিয়ার শক্তি রাজ অন্দর থেকে রাজ অন্দরের বাইরে তারা সম্মিলিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আবার ত্রিপুরার গণতান্ত্রিক জনগণ, উপজাতি অনুপজাতি, হিন্দু মুসলমান সম্মিলিতভাবে এই যে অপচেষ্টা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ত্রিপুরা স্বতন্ত্র থাকবে, আলাদা রাজ্য থাকবে, ভারতবর্ষের মধ্যে থাকবে, একে খণ্ডিত করা যাবে না, আসামের সাথে মেলানো যাবে না, পশ্চিমবাংলার সাথে তাকে মেলানো যাবে না। যত ছোটই হোক, আমাদের যে নিজস্ব অস্তিত্ব, তার সাথে যে আমাদের সংস্কৃতি, একে আমাদের রক্ষা করতে হবে। এই লড়াই কংগ্রেস সরকার, সচিন্দ্রলাল সিংহ মুখ্যমন্ত্রী, তাদের মন্ত্রিসভা কোন সার্বিক ত্রিপুরার উন্নয়নের জন্য পরিকল্পনা নাই। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, শিক্ষা, স্বাস্থ্য, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন রাজন্য শাসনে যা হলো না, যার বিরুদ্ধে লড়াই করে এই ত্রিপুরায় স্বাধীন ভারতবর্ষের অঙ্গীভূত হয়ে তাকে টুকরো করে ভেঙে খান খান করার চেষ্টাকে প্রতিরোধ করে ত্রিপুরার অস্তিত্ব রক্ষা করলো। তার মধ্যে কেন্দ্রে কংগ্রেস, তোমরাও রাজ্যে কংগ্রেস, সচিন্দ্রলাল সিংহ মুখ্যমন্ত্রী, কেন সার্বিক পরিকল্পনা নিয়ে ত্রিপুরার অগ্রগতির জন্য ভূমিকা নিলে না? লড়াই হলো
এই লড়াইয়ে 30-32 বছরের ব্যবধানে কংগ্রেসকে পরাস্ত করে বামপন্থী ফ্রন্ট তৈরি করে ত্রিপুরায় নূতন সরকার তৈরি হলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট সরকার। 10 বছরের শাসন। শুরুর দিন থেকে এই সরকারটার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল, কিন্তু সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থী ফ্রন্ট সরকার বিকল্প পথের দিশা শুধু ত্রিপুরা না সারা দেশের সামনে দেখাবার চেষ্টা করলো। ভূমিহীন ক্ষেত মজুর তাদেরকে জমির মালিক করলো কোনো পয়সা ছাড়া। যারা নিরক্ষর, জন্মগত অধিকার, শিক্ষার অধিকার, সেই অধিকার প্রসারিত করে সারা ত্রিপুরায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য যা রাজন্য শাসন করেনি, কংগ্রেস সরকার করেনি, বামপন্থী ফ্রন্ট সরকার সেই উদ্যোগ গ্রহণ করে। উপজাতি অংশের জনগণ স্বশাসনের দাবি করেছে, রাজ্য থেকে আলাদা হয়ে না, উপজাতি অধ্যুষিত এলাকা নিয়ে। সেই জায়গায় বামপন্থী ফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিল ত্রিপুরায় উপজাতি অধ্যুষিত এলাকায় স্বয়ং শাসনের জন্য সেখানে প্রতিষ্ঠান তৈরি হবে। ভোট ডাকল, সেই ভোট বানচাল করবার জন্য কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত রাজ অন্দরের সহযোগিতায় 1967 সালে যে উপজাতি যুব সমিতি তৈরি হল, তারা মহারানী বিভু দেবীকে তাদের সম্মেলনে উপস্থিত রেখে তৈদুতে সেখান থেকে স্লোগান দিল, উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের 7ম তফসিল মোতাবেক নির্বাচন করা যাবে না যতক্ষণ পর্যন্ত 1949-এর 15 অক্টোবরের পরে যারা ত্রিপুরা এসছে, অর্থাৎ তাদের অধিকাংশ অংশ অনুপজাতি অংশের মানুষ, বাঙালি অংশের মানুষ, তাদেরকে ত্রিপুরা থেকে উচ্ছেদ করা হচ্ছে, ততক্ষণ ত্রিপুরায় নির্বাচন করা যাবে না। সেই সম্মেলনে কে উপস্থিত? বিভু দেবী। সেখান থেকে হাত কেটে রক্ত বের করে কপালে টিপ দিয়ে টিএনভিল তৈরি হলো, ত্রিপুরার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে গেল, স্লোগান দিয়ে গেল, বামপন্থী ফ্রন্ট সরকারকে ত্রিপুরা থেকে উচ্ছেদ না করা পর্যন্ত আজকে যে হাতে অস্ত্র নেওয়ার শপথ দিলাম, সেই অস্ত্র মাটিতে ফেলব না। বুঝতে পারছেন? এই ইতিহাস নবীন প্রজন্ম এখনো জানে না, তাদের কাছে নিয়ে যেতে হবে। ওখান থেকে তারা স্লোগান দিল 7 দিন ত্রিপুরার বাজার বয়কট। বামফ্রন্ট সরকার যখন উদ্যোগ নিচ্ছে উপজাতি অধ্যুষিত এলাকায় স্বশাসিত জেলা পরিষদ তৈরি করবার জন্য, তারা তখন স্লোগান দিচ্ছে 7 দিন বাজার বয়কট। এই বাজার বয়কটের নাম করে দাঙ্গা বাঁধিয়ে দিল। আমার এখনো মনে আছে, সেই দিন আমি কৈলাসহরে মেয়েদের যে স্কুল, সেই স্কুলে আমাদের ছাত্রদের শিক্ষা শিবির সংগঠিত হচ্ছিল, সেখানে সেই শিবির সংগঠিত করার জন্য আমরা উপস্থিত হয়েছিলাম। বিকেলবেলা খবর আসলো লেম্বু ছড়াতে ছুতুনাটা করে একটা আনারস কাটা নিয়ে সংঘর্ষ, এই সংঘর্ষ থেকে দাঙ্গা ছড়িয়ে পড়ল। এবং মূল লক্ষ্যটা কি? ট্রাইবেল বাঙালির সংঘবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে এই রাজ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যে বামফ্রন্ট সরকার তৈরি হয়েছে, এই সরকারটা শুরুর দিন থেকে রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য একটা পরিকল্পনা হাতে নিয়ে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উপজাতি, অনুপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু তাদের স্বার্থে যখন অগ্রসর হওয়ার চেষ্টা করছে, তারা ভীত, সন্ত্রস্ত। এই সরকারটাকে চলতে দিলে পর তাদের ভবিষ্যৎ অন্ধকার। কাজে যে কোনোভাবেই হোক লন্ডভন্ড করে দাও, সেই লক্ষ্য নিয়ে এই দাঙ্গা তারা সংগঠিত করলেন। 6 মাস 7 মাসের ব্যবধানে বামপন্থী ফ্রন্ট সরকার মাথা নত না করে এই ত্রিপুরার উপজাতি, অনুপজাতি, হিন্দু, মুসলমান তাদের বৃহত্তম অংশকে সংগঠিত করে এই দাঙ্গার শক্তিকে মোকাবেলা কোণঠাসা করে আবার রাজ্যের শান্তি ফিরিয়ে আনে। 7ম তফসিল মোতাবেক জেলা পরিষদের নির্বাচন হয়, জেলা পরিষদ গঠিত হয়।
এবং আমাদের রাজ্যে কৃষির উন্নতির জন্য সেচকে সম্প্রসারিত করার চেষ্টা করে, পরিশুদ্ধ পানীয় জলের জন্য সরকার থেকে উদ্যোগ গ্রহণ করে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য সরকার থেকে উদ্যোগ গ্রহণ করে, বিদ্যুৎ ব্যবস্থা উৎপাদন বাড়াবার জন্য সরকার থেকে উদ্যোগ গ্রহণ করে। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি নিয়ে বামফ্রন্ট সরকার অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। এই সময়ে ওই যে আমি উল্লেখ করলাম তৈজুর সম্মেলন, টিএমভি, বিভূদেবীর উপস্থিতিতে যারা শপথ নেয় আঙ্গুল থেকে রক্ত বের করে কপালে টিপ দিয়ে, তারা সক্রিয় হয়ে এখানে ত্রিপুরার মানুষের রক্তে হোলি খেলতে শুরু করে। শত শত মানুষ, এবং তার মধ্যে প্রধানত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামপন্থীদের সমর্থক যারা সংগঠকের দায়িত্ব পালন করছে, কি উপজাতি এলাকা কি অনুপজাতি এলাকা, তাদেরকে বাছাই করে লিস্টে হাতে নিয়ে সেখানে তারা এই খুনের রাজনীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদের কাঁধে চেপে কংগ্রেস এবং উপজাতি যুব সমিতি মিলে বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করে তারা তৃতীয়বারের জন্য সরকারে আসে। সরকারে এসে এরা ত্রিপুরার বুকে আধা ফ্যাসিস্ট স্বৈর সন্ত্রাস কায়েম করে, গণতন্ত্র সংহার করে, পঞ্চায়েত ভেঙে দেয়, নগর ভেঙে দেয়, কলেজে ছাত্রদের যে সংসদ বামফ্রন্ট সরকারের সময় চালু করেছিল এটা বন্ধ করে দেয়, সমবায় সংস্থা তৈরি করে নির্বাচনের মাধ্যমে গরিব নিম্নবিত্ত অংশের মানুষ মিলিত হয়ে ছোট ছোট পুঁজি একসাথে করে একে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য কৃষি ইত্যাদির মাধ্যমে তাদের আয় উপার্জন বাড়িয়ে নিজের পায়ে দাঁড়াবার যে ব্যবস্থা, সেই কোঅপারেটিভগুলো, সমবায়গুলো তার নির্বাচন বন্ধ এবং এগুলিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রায় 350 মতো উপজাতি অনুপজাতি সংগঠক, নেতা কর্মী তাদেরকে জবাই করেছে, খুন করেছে, পঞ্চায়েত ভেঙে দিয়েছে, বেআইনিভাবে মামলা হলো। একজন স্কুলের প্রধান শিক্ষক, তিনি পঞ্চায়েতের প্রধান, আগরতলার রাম ঠাকুর বয়েজ স্কুলের, তিনি মামলা করেছেন, মানুষ আমাকে ভোট দিয়েছে, 5 বছরের জন্য আমি একটা পঞ্চায়েতের প্রধান, কি আমার অপরাধ? আমার তো 5 বছর পূর্ণ হয়নি, মাত্র 2 বছর 2.5 বছর, কেন আমার পঞ্চায়েত ভেঙে দিল? কেন আমার অধিকার হরণ করলো? এই মামলায় হাইকোর্ট সরকারের কাছে উত্তর জানতে চাইল, সরকারের কাছে কোনো জবাব নাই। এই পরিস্থিতিতে দিন দুপুরে স্কুল থেকে ফেরার পথে সেই হেডমাস্টার মশাইকে জবাই করা হলো। মামলা যিনি করলেন তাকে যদি খুন করে ফেলা যায়, এই মামলার কোনো অস্তিত্ব থাকে না। বুঝতে পারছেন? আমরা যে আধা ফেসিস্ট স্বৈর সন্ত্রাসের কথা বলছি, এগুলো তৈরি করে না। মানুষ, ত্রিপুরার মানুষ কি দেখলেন? এই কংগ্রেস যুব সমিতির সরকার, উন্নয়নের কোনো কাজ নাই। বামফ্রন্ট সরকার যে গঠনমূলক দৃষ্টিভঙ্গি তাদের 10 বছরের শাসনে নূতন ত্রিপুরা গড়বার চেষ্টা নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল, এগুলোকে কে ধ্বংস করছিল। রাস্তার ইট পর্যন্ত কংগ্রেস যুব সমিতির সেই সময়ের যারা নেতৃত্ব নিজের বাড়িতে নিয়ে গেছে, মানুষ প্রতিবাদ করেছে, এ নিয়ে সংঘর্ষ হয়েছে, রক্ত ঝরেছে, কোথাও কোথাও শহীদের মৃত্যুবরণ করেছেন মানুষ। এগুলো তৈরি করা কথা না, এগুলো গল্প না। সংবাদপত্রের পৃষ্ঠা যদি উল্টাবার চেষ্টা করেন, এই সত্য কিন্তু আপনি দেখবেন। ত্রিপুরার মানুষ 5 বছরের ব্যবধানে কংগ্রেস উপজাতি যুব সমিতির এই দুঃশাসনকে পরাস্ত করে আবার নবীন কলেবরে বামফ্রন্ট সরকারকেই ফিরিয়ে এনেছে। না বিজেপি না কংগ্রেস, সেই বামফ্রন্ট সরকার নতুনভাবে ত্রিপুরাকে সার্বিক উন্নয়নের জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা রচনা করে তার নিজের যে সীমাবদ্ধ সামর্থ্য, সেই সামর্থ্যের ভিত্তিতে ত্রিপুরাকে গড়ে তোলবার চেষ্টা, আর যে বিষয়গুলো ত্রিপুরার উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত সেগুলো বাস্তবিত করতে গেলে পর কেন্দ্রের সাহায্য দরকার, তার কাছে দাবি রাখছে। কেন্দ্র সাহায্য করছে না, লড়াই চলছে, লড়াই চলছে। এই সরকারের 25 বছরের শাসনে শিক্ষায়
ভারতবর্ষের মধ্যে সাক্ষরতার অভিযানে কেরালাকে পেছনে ফেলে ত্রিপুরা 1 নম্বর হয়েছে। দীর্ঘদিন কেরালা 1 নম্বর ছিল, যখন ঘোষিত হলো ত্রিপুরা 1 নম্বর, সেই সময় কেরালার মানুষ, গণতান্ত্রিক মানুষ ত্রিপুরাকে অভিনন্দিত করে আমাদের কাছে চিঠি পাঠিয়ে তারা বলছেন আমরা আনন্দিত, আপনারা আমাদের রেকর্ড নান করে আমাদেরকে ছাপিয়ে আপনারা এগিয়ে গেছেন, আমরা চাই ত্রিপুরা আরো এগিয়ে যায়। গ্রামে স্কুল, শহরে কলেজ, বিশ্ববিদ্যালয়, সার্বিকভাবে ত্রিপুরার ছেলে মেয়েদের যাতে বাইরে যেতে না হয়, মেডিকেল কলেজ বাইরে যেতে না হয়, 2টো কলেজ কেন্দ্র কোনো সাহায্য করেন। নার্স বাইরে গিয়ে পড়তে হতো, ত্রিপুরাতেই নার্সের ট্রেনিং এর জন্য এখানে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠান, শুধু মেয়েরা নার্স হতো, বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিয়ে মেয়ের সঙ্গে ছেলেরাও নার্স হবে, ছেলে মেয়ে উভয়কে নার্সের শিক্ষায় শিক্ষিত করবার জন্য প্রতিষ্ঠান এখানে তৈরি হয়। স্বাস্থ্যকর্মী বাইরে গিয়ে তাদের ট্রেনিং নিতে হতো 2 বছর 3 বছরের জন্য, গরিবের ঘরের ছেলে মেয়ে যেতে পারত না। এদের জন্য ত্রিপুরাতেই বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠান করে সেই সংস্থা, এখান থেকে এখন প্রতি বছর 2 বছর 3 বছর পর পর শত শত ছেলে মেয়ে বেরোচ্ছে, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী। কৃষি 1 ফসলে জমিকে 2 ফসল, 2 ফসল জমিকে 3 ফসল। সেচ কর্ষণযোগ্য জমির 98%। ভালো বীজ এই ত্রিপুরাতেই তৈরি করে সস্তায় প্রকৃত কৃষকদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে বামফ্রন্ট সরকার। সার কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভর্তুকি, বামফ্রন্ট সরকার ভর্তুকি দিয়ে গরিব মধ্যবিত্ত কৃষকের হাতে সস্তায় সার তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। কৃষিকাজ শুধু সার বলদ দিয়ে এখন চলে না, আধুনিক যন্ত্রপাতি তৈরি হয়েছে, গরিব কৃষকের কেনবার ক্ষমতা নেই, বামফ্রন্ট সরকার অর্ধেক সেই সমস্ত যন্ত্রপাতি কিনবার পয়সা দেয়, বাকি অর্ধেক যারা নিজের পয়সায় কিনতে পারেন তারা কেনেন, যারা পারেন না তাদেরকে জাতীয়কৃত ব্যাংক থেকে ঋণ নিতে সহজ শর্তে বাধ্য করেছে। ব্যাংক যাতে ঋণ দেয়, তাদের কাছ থেকে ঋণ নিয়ে কৃষক এই যন্ত্রপাতি কিনে ফসল ফলানোর কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। হাঁস, মুরগি, গরু, ছাগল প্রতিপালন এটাও কৃষির অঙ্গ, ফল ফসলি এটাও কৃষির অঙ্গ। এই সামগ্রিকভাবে কৃষিতে একটা মৌলিক গুণগত পরিবর্তন বামপন্থী সরকার নিয়ে আসে। রাবার, সন্ত্রাসবাদীরা এই ত্রিপুরায় রাবার চাষ করা যাবে না, রেল বসানো যাবে না, দুটোর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে, কারণ রাবার চাষ যদি সম্প্রসারিত হয় অর্থনীতি সমৃদ্ধ হবে এবং উপজাতিরা সবচেয়ে বেশি সেখানে লাভবান হবে। তারা চাইছিল উপজাতিরা নিঃস্ব হয়ে যাক, অনাহার দারিদ্র্যের মধ্যে তারা সেখানে মুখ থুবড়ে পড়ুক, তাহলে তাদেরকে উত্তেজিত করে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে নিয়ে যাওয়া যাবে। চ্যালেঞ্জ নিয়ে বামফ্রন্ট সরকার তাদের মোকাবেলা করে রাবার চাষ সম্প্রসারণের মধ্য দিয়ে ভারতবর্ষের মধ্যে কেরালার পর দ্বিতীয় রাবার উৎপাদক রাজ্য হিসেবে আজকে ত্রিপুরা প্রতিপন্ন হয়েছে। শুধু রাবার চাষ না, লেটেক্স উৎপাদন না, এই লেটেক্সকে ভিত্তি করে শিল্প। আগে ত্রিপুরা থেকে শুধু লেটেক্স বাইরে যেত, তাকে ভিত্তি করে যে শীট এগুলো বাইরে যেত। বামপন্থী ফ্রন্ট সরকার উদ্যোগ নিয়ে এই লেটেক্সকে ভিত্তি করে ত্রিপুরায় রাবারকে ভিত্তি করে শিল্প প্রতিষ্ঠানের জন্য আমাদের সদরের পার্শ্ববর্তী এলাকায় যে শিল্প ক্ষেত্র আমরা তৈরি করেছি তার প্রায় 1/3 জায়গা রাবার ভিত্তিক শিল্প প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করে। রেল ধর্মনগর থেকে সাবরম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রের কাছে আমরা গেলাম। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, তার অফিসে আমাদের সঙ্গে কথা বলতে চাইলেন না। সকালবেলা তার বাড়িতে আমরা কাছে 2.5 মিনিট কথা বলেছেন, কিন্তু পার্লামেন্ট চলছিল। পার্লামেন্টে কংগ্রেস ছাড়া এমনকি বিজেপি সেই সময় ত্রিপুরার ছেলেরা, আমরা যারা দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে অবস্থান করছিলাম, ছেলেরা মেয়েরা মিলে প্রায় 200 তাদের সমর্থনে পার্লামেন্টে বক্তৃতা করে বলছেন কেন ত্রিপুরায় রেল যাবে না। সেই জায়গায় আমাদের অবস্থানে এসে কংগ্রেস ছাড়া সমস্ত রাজনৈতিক দলের যারা পার্লামেন্টে তখন প্রতিনিধিত্ব করতেন, বিজেপি সহ
তারা এসে বক্তৃতা করে আমাদের আন্দোলনকে সমর্থন করলেন। আমরা বুঝলাম শুধু দিল্লিতে গিয়ে ডেপুটেশন দিলে হবে না, লড়াই তীব্র করতে হবে, ব্যাপক করতে হবে। ধর্মনগর থেকে আগরতলা, আগরতলা থেকে সাবরুম, সাবরুমের ছেলেরা যারা আমাদের সঙ্গে দিল্লিতে যাচ্ছিল তারা হাসতে হাসতে বলছিল আমাদের সাবরুমে কবে রেল আসবে, আগরতলা পর্যন্ত আসুক অন্তত, এটা আমরা চাই। তার জন্য আমরা সাবরুম থেকে কিন্তু এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছি। এই রেলে করে যাওয়ার সময় তাদেরকে বলছিলাম আত্মবিশ্বাস হারিও না, সংগ্রামের যে শক্তি তার উপর আস্থা রাখো। আগরতলায় যদি রেল আসে, এই ত্রিপুরার বামপন্থী গণতান্ত্রিক শক্তি লড়াই করে কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে সাবরুম পর্যন্ত রেলকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই রেল লাইন যখন আসতে শুরু করলো, পাহাড়ি এলাকায় সন্ত্রাসবাদীর আক্রমণ শুরু করলো। রেলের কর্মীরা তারা বলছেন আমরা কি করে কাজ করব, বামফ্রন্ট সরকার তখন, তৃতীয় বামফ্রন্ট সরকার। আমরা সিদ্ধান্ত নিলাম টিএসআর রেল পথে যেখানে বসানো হবে সেই জায়গায় রেলের কর্মী যারা, ঠিকাদার যারা, তাদের নিরাপত্তার দায়িত্ব টিএসআর নেবে। রেলের কাছ থেকে এক পয়সা আমরা নেব না, এক পয়সা নেব না, দায়িত্ব আমাদের। তারা আমাদের রাজ্যের উন্নয়নের জন্য রেল বসাতে এসছেন। রেল ছাড়া শিল্প না, শিল্প ছাড়া রেল না, রেল শিল্পের সমন্বয়ে এখানে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পরিবর্তন আসবে, ত্রিপুরার চেহারাটা পাল্টে যাবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। রেলের নেতা কর্মীরা সারা দেশ ঘুরে বলেছেন ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজ্যে আমরা রেল লাইন বসাচ্ছি, কিন্তু কোন রাজ্যের সরকার এভাবে নিরাপত্তা দেওয়ার জন্য, থাকবার জায়গা দেওয়ার জন্য, রেলের কর্মীদের সাহায্য করবার জন্য ত্রিপুরা ছাড়া ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এভাবে আমাদের সাহায্য করেনি। এটা রেলের ইতিহাসে একটা নূতন অধ্যায় তৈরি করল। সে রেল আমরা আগরতলা পর্যন্ত নিলাম, এরপর লড়াই চলল, সেই রেল সাবরুম পর্যন্ত গেল, বামফ্রন্ট সরকার। কাজেই এই যে কথাগুলো এখানে বলছি, সামগ্রিকভাবে ত্রিপুরার গণতান্ত্রিক পরিমণ্ডল, পঞ্চায়েতের ভোট, নগরের ভোট, এডিসির ভোট, সমবায়ের ভোট, আবার কলেজে ইউনিভার্সিটি ভোট, কোন স্কুলের ছাত্রদের সংসদের ভোট, এই সমস্ত জিনিসগুলো সেখানে আসলো। ভোট একটা উৎসব, যার যার ভোট শেষে দেবে, কারণ ভোটের অধিকার কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এরকম একটা পরিমণ্ডল। তার সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত মিলিয়ে এটা বলা যায় মৌলিক গুণগত পরিবর্তন, নূতন ত্রিপুরা। এবং ত্রিপুরার এই কাজ শুধু ত্রিপুরার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ ত্রিপুরা আসতে শুরু করলেন। এডিসির কাছ থেকে শুরু করে সমগ্র ত্রিপুরা ঘুরে তারা সেখানে স্তম্ভিত হয়ে বলছে আপনাদের রাজ্যের সরকারের বাজেট কত, ট্যাক্স আপনারা কত আদায় করেন, হিসাব শুনে বলছেন এই অল্প টাকায় আপনারা কি করে এতগুলো কাজ করছেন। আমরা বলছি আমাদের এখানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় না, মন্ত্রীদের দুর্নীতির সাথে যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই, আমলাদের দুর্নীতির সাথে যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। কাজেই মন্ত্রী আমলা সম্মিলিতভাবে আমাদের সমস্ত স্তরের কর্মচারীদের নিয়ে, জনগণকে সাথে নিয়ে এই উন্নয়নের কাজ করছে। কম টাকা, কিন্তু উন্নয়নের কাজ জনগণের স্বার্থে, রাজ্যের স্বার্থে। মানুষ এই টাকার সদ্ব্যবহারের জন্য আন্তরিকতার সাথে কাজ করছে। মানুষ স্তম্ভিত হয়েছে, বিস্মিত হয়েছে। এমনকি কেন্দ্রের সরকারের অফিসাররা আমাদের পঞ্চায়েতের কাজ, নগরের কাজ, এডিসির কাজ, কৃষির কাজ, শিক্ষার কাজ, স্বাস্থ্যের কাজ যখন তারা দেখতে আসতেন, তারা দেখে স্তম্ভিত হয়ে অন্য রাজ্যে গিয়ে বলছেন উন্নয়ন কি করে করতে হয়, দুর্নীতি মোকাবেলা করে মানুষকে সঙ্গে নিয়ে, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি শিখতে চাও তাহলে ত্রিপুরা যাও, দেখাচ্ছ এখানকার সরকারটা কিভাবে কাজ করছে। এরকম জায়গায় 2018-এর ঘটনা শুনেছেন, আমি সেখানে বিস্তৃত যাচ্ছি না। আঙুল তুলবার সাহস পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বামফ্রন্ট সরকার দুর্নীতি করছে, উন্নয়ন করেনি, ত্রিপুরাকে অন্ধকারে ডুবিয়ে রেখেছে, তাদের হটাও, আমাদের ভোট দাও, এ কথা বলেনি। কি বলেছেন? অনেক কাজ করেছে, উন্নয়ন হয়েছে, ভালো হয়েছে, কিন্তু এমন কিছু কাজ যাই সরকার একলা করতে পারে না, কেন্দ্রের কাছে সাহায্যের জন্য হাত বাড়ায়। এটা বলে তিনি কিন্তু এটা বলেননি
কেন্দ্রের সরকারে বসে থেকে বিজেপি সরকার, এমনকি আগের কংগ্রেস সরকারও সাহায্য করেনি, বিজেপি সরকারও যে সাহায্য করছে না, তাতে যে অসুবিধা হচ্ছে এটা বলেননি। না বলে কি বলছেন, আরো উন্নতির জন্য আপনাদের যে অসম্পূর্ণ দাবিগুলো যেগুলো হলে পর আপনাদের জীবনযাত্রার মান উন্নত হবে, ভালো হবে, তার জন্য কি বলছি, দিল্লিতে আমাদের সরকার আছে, বিজেপি সরকার। ত্রিপুরাতে দিলেন তো অনেকদিন বামফ্রন্টকে ভোট, সরকার তারা চালালো এক লহমায় 25 বছর, আগের 10 বছর উল্লেখ হয়তো করেননি। একবার আমাদের দিয়ে দেখুন না, কেন্দ্র রাজ্য মিলে গাড়ি একটা ইঞ্জিন ডাবল, দেখবেন রাতারাতি সমস্ত পরিবর্তন হয়ে যাবে। আর সঙ্গে হচ্ছে প্রলোভনের ফাঁদ 299টা, আমি যাচ্ছি না, যেটা জিতেন চৌধুরী উল্লেখ করেছে, কিন্তু তার মধ্যে বাছাই করে 7 থেকে 8টা বিষয়, তাতে যুবকদেরকে সবচেয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, তারপরে সবচেয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন শিক্ষক, কেরানি কর্মচারী, গ্রামের গরিব মানুষ। মানুষ প্রলুব্ধ হয়েছে, প্রলোভনের ফাঁদে পা দিয়েছেন। স্লোগানকে চলো পাল্টে, কেন পাল্টাবে? এই যে 7-8টা বিষয়, এগুলো আপনারা জানেন, আমি সময় নিতে চাইছি না, সময় বাঁচাবার জন্য। আমার বলারই মানে খুব একটা আগ্রহ ছিল না, সবার শেষ করার জন্য বলেছিলাম, সভাপতি বাধ্য করেছেন, কিন্তু দাঁড়িয়ে তো আমাকে কিছু বলতে হবে। এই কথাগুলো আপনাদের সামনে আমি তুলছি। এই জায়গাতে এরা সরকারে আসলো, আর 2 মাস বাকি আছে, 7 বছর হবে এই সরকারটা। দিল্লি তো বিজেপি, রাজ্য বিজেপি, 5 বছরের মাথায় 23-এর নির্বাচনে 51 থেকে 39 কেন ভোট হলো? আগের নির্বাচনে বিজেপির ভোট ছিল কত? শতকরা 5 ভাগের কম। বামফ্রন্টের ভোট ছিল কত? 52 থেকে 53 ভাগ। কংগ্রেসের ভোট ছিল কত? 40 থেকে 42.5 ভাগ। 18 নির্বাচনে বিজেপির ভোট 51 কি করে হলো? কংগ্রেসের ভোট 42.5 থেকে 40-এ নেমে আসলো মাত্র 2.5 ভাগ। বাকি ভোট কোথায় গেল? এ তো বামফ্রন্টের কাছে আসেনি, বিজেপিকে ভোট দিয়েছে। বামফ্রন্ট সরকার হঠাৎ পলিটিক্যালি, আইডিওলজিক্যালি, প্রোগ্রামেটিক্যালি কোনো দিক থেকেই এদেরকে মোকাবেলা করতে পারছে না, সহ্য করতে পারছে না, হঠাতে হবে গোপনে গোপনে। তাদের একটা অংশ তৃণমূলে গেল, তৃণমূল তুলে দিয়ে বিজেপির সঙ্গে মিলল, আর বাদবাকিরা কংগ্রেসের থেকেই নির্বাচন বাধ্যত হলো, কিন্তু ভোট বিজেপির বাক্সে দিল। এই সরকার তারা তৈরি করলেন। এখন আর মাত্র 2 বছর, মানে 2 মাস বাকি আছে, 7 বছর হবে। বিজেপি আইপিএফটি এখন যুক্ত হয়েছে তীব্রামতা। এখন আর ডাবল ইঞ্জিন না, এখন ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে। আপনার জীবনের অভিজ্ঞতা কি? একটা প্রতিশ্রুতি 299 ছাড়ি দেন, এর থেকে যে 7-8টা নিয়ে তাদের নির্বাচনী ইস্তাহারের যে দলিলের প্রথম পৃষ্ঠায় ছেপে দিয়েছে, দেখুন তো। 20 করে চাকরি হচ্ছে, 7 সেন্ট্রাল পে কমিশন হয়েছে, 340 টাকা রেগার মজুরি হয়েছে, 200 দিনের রেগার কাজ হয়েছে, 200 দিন শহরের টুয়েপের কাজ হয়েছে, একটাও হয়, উল্টো হচ্ছে। আমি এগুলো বলে সময় নেব না, আমার আগে জিতেন এগুলি বলবার চেষ্টা করেছে অনেক সময় নিয়ে। আমি শুধু একটু আলোচনায় ঢুকবার জন্য বিষয়টা উল্লেখ করলাম। উল্টো কি হচ্ছে? এরা জানে কিভাবে তারা সরকারে এসছে। ত্রিপুরার মানুষ চোখ আছে, কান আছে, প্রলুব্ধ হয়েছিলেন, এটা অপরাধ না। মানুষ ভালো আছেন, ভালো ছিলেন, বামফ্রন্ট সরকারের প্রতি তাদের আস্থা ছিল, আরেকটু ভালো চাইছিলেন, যে কাজগুলো হলে পরে তাদের আরো ভালো হয়। এগুলো কেন্দ্র যদি এই সরকার থেকে সাহায্য করে সুবিধা হবে, কাজে কেন্দ্রে তারা, রাজ্যে তারা যদি হয় দেখে নেই একবার ভোট দিয়ে। এখন মানুষের অভিজ্ঞতা কি? 5 বছরের ব্যবধানে ভোট কমল, আসন কমল। তীব্রামথা যদি প্রতারণা না করত, বিজেপির বিরুদ্ধে মুখে মুখোশ লাগিয়ে 19 ভাগ ভোট, 13টা আসন, তারপরও একাংশের ধারণা ছিল না এরা যখন বিজেপির বিরুদ্ধে বলে দাঁড়িয়েছে, বোধহয় ভোটের পর এরা শেষ পর্যন্ত বামপন্থীদের সঙ্গে মিলে মিশে বিজেপি বিরোধী সরকার তৈরি করতে সাহায্য করবে। মানুষের ভুল ভাঙল। আমাদের বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বের কোনো মোহ ছিল না। এখন তো এরা পেটে ঢুকেছে, 2 জন মন্ত্রী আছে, এডিসি তাদের হাতে 4 বছর হয়ে গেল। লুটের রাজত্ব চলছে। কর্মচারীরা মাস কভার হলে পর 1 তারিখ
না 2 তারিখ, 2 তারিখ না 3 তারিখ, 3 তারিখ না 7 তারিখ কবে বেতন পাবে তার নিশ্চয়তা নাই। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ এই যে বন্যা হলো, ঘর ভারী মাটির সাথে মিশে গেল। আমি এডিসি এলাকার কথা বলছি, 70 থেকে 75% ট্রাইবেল অংশের মানুষ। কোথায় এডিসি? সারা ত্রিপুরার অবস্থা কি? লুটের রাজত্ব চলছে। পয়সা যারা অফিসে গিয়ে ঠিক মতো কাজ করা যায় না। জিনিসের দাম বাড়ছে শুনছিলেন, এটা মোকাবেলা করতে গেলে পর কালোবাজারি বন্ধ করতে হবে, বেআইনি মজুতদারি বন্ধ করতে হবে, কৃত্রিম অভাব সৃষ্টির প্রচেষ্টাকে বন্ধ করতে হবে, 3 গুণ 4 গুণ দাম নেওয়া, মানুষের পকেট কাটা, এটা বন্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে রেশনিং যে ব্যবস্থা, এটা আরো 3টা 4টা 5টা জিনিস যুক্ত করা। কোথায় যুক্ত করা? আপনার যে সামগ্রী 7 দিনের মধ্যে একবার গেলেই পাওয়ার কথা, 1 মাস ঘুরে এখন পাওয়া যায় না, এটাকেও ধ্বংস করার চেষ্টা। রেগার টাকা কমিয়েছে, রেশন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, সারের ভর্তুকি বন্ধ করেছে, কৃষির উন্নয়নের টাকা বন্ধ করেছে, গ্রামোন্নয়ন টাকা বন্ধ করেছে, কেন্দ্রও করেছে, রাজ্য সরকারও করছে। একই তো, এক জায়গাটা তো পৃথক ফল হবে না। কাজে এই যে পরিস্থিতিটা চলছে, এগুলোর প্রতিফলন হয়েছে 23 বিধানসভা নির্বাচনে। মানুষ এটাও বুঝতে পারছেন যে বিশেষ করে উপজাতি অংশের মানুষ, আমরা আমাদের তীব্রমথার নেতৃত্ব আমাদেরকে প্রতারণা করেছে। ভোট দিল বিজেপির কথা বলে, এখন দেখা গেল বিজেপি সরকারের মধ্যে ঢুকে গেল। এবং এদের মধ্যে যারা লেখাপড়া জানে, বাইরে পড়ে এসছে মিশনারি স্কুল কলেজ থেকে, তারাই সবচেয়ে সামনের সারিতে দাঁড়িয়ে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করেছে। বয়স্ক বয়োজ্যেষ্ঠ উপজাতিদের মধ্যে অভিভাবক স্থানীয় যারা দাদু, কাকা, জ্যাঠা, মা, মাসি, দিদি বলে একবার ভোট দাও না, তারাই এখন মাথা তুলে তাদের মুখোমুখি হয়ে কথা বলতে পারছেন না, প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে আমি যে এই কথাগুলি বললাম, কেন বললাম? অভিজ্ঞতাটা কি? রাজন্য শাসন দেখেছে, কংগ্রেসের 30 বছরের শাসন দেখেছে, বামফ্রন্টের 10 বছরের শাসন দেখেছে, সন্ত্রাসবাদীদের কাঁধে চেপে কংগ্রেস টিউজার্সের শাসন দেখেছে। আবার বামফ্রন্টকে আপনারা সরকার এনেছেন, একটানা তার 25 বছরের শাসন দেখেছেন। বামফ্রন্ট সরকার কিন্তু এই দাবি আজও করে না, ত্রিপুরার সব মানুষের সমস্যা আমরা সমাধান করে দিয়ে গেছি। সীমাবদ্ধ সামর্থ্যের মধ্যে একটি পয়সাও আমরা খরচ করার চেষ্টা করেছি চোখ কান খোলা রেখে, যাতে মানুষের স্বার্থে এটাকে খরচ করা যায়, ত্রিপুরার উন্নতির জন্যে যাতে পয়সাটা খরচ করা যায়। আমাদের অনেকে বলতো আপনাদের বিজ্ঞাপনের দুর্বলতা, এত যে ভালো ভালো কাজ করতেন দেশের মানুষ জানে না। বড় বড় জাতীয় পত্রিকা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বুক করে কেন আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন না? আমরা হাসতে হাসতে হাত জোর করে বলতাম, আমরা হিসাব করে দেখেছি ওই টাকাটা যদি আমরা বাঁচাতে পারি, বিজ্ঞাপন দেওয়ার টাকা, এই টাকা দিয়ে 4টা 5টা গ্রামের মধ্যে 10টা 15টা জলের কল বসানো যাবে, বিদ্যুতের খুঁটি বসানো যাবে, গ্রামের মধ্যে সেচের লাইন নিয়ে যাওয়া যাবে। আমাদের কাছে বিজ্ঞাপনের চাইতে এটাই ছিল বেশি গুরুত্বপূর্ণ। এই যে পরিস্থিতি এখন, কি এখন হচ্ছে বক্তৃতা, বিজ্ঞাপন, মন্ত্রীদের মুখ, মানুষের করে খাবার নাই, অর্ধাহার, অনাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, রাজ্যান্তরিত হচ্ছে এবং বাইরে কাজ করতে গিয়ে বেঘরে মারা যাচ্ছে, মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না। এখন শুধু ছেলে না, মেয়েরাও যাচ্ছে ট্রাইবেল এলাকা থেকে। এই জায়গায় দাঁড়িয়ে এই যে 41 বছরের মধ্যে এত বড় বন্যা হলো ত্রিপুরায়। আপনারা বামফ্রন্ট সরকারের সময় কি দেখতেন? এই কৈলাসহর প্রত্যেক বছর বন্যায় জলের তলে ডুবে যায়। 48 ঘন্টার মধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহকুমা শাসক, বিডিও, অন্যান্য অফিসার কর্মী নিয়ে তারা মানুষের পাশে দাঁড়িয়ে সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে এই মানুষকে সাহায্য করার চেষ্টা করে। কোথায় কোথায় সরকার? এরা আগরতলায় ফুর্তি করছে, দুর্গাপূজার ভাষণের নাম করে সেখানে তারা রগড় করছে। শহরের কেন্দ্রস্থলে দোকানে বিক্রি নাই। ব্যবসায়ীরা জিজ্ঞেস করার পর বলছেন মানুষই তো আসছে না। পয়সা না থাকলে কেন গ্রামের মানুষ শহরে আসবেন? শহরের আলো দেখবার জন্যে, মানুষটা কেনা বেচা করবার জন্য আসেন। এবং ব্যবসায়ীরা বলেছেন, পুজোর সময় জিজ্ঞাসা করেছে, বন্ধু বান্ধব আছে তো আমাদের, তো ভুল করেছে মনে হলো, জায়গা বন্ধক, স্ত্রীর কান পাশা, গলার নেকলেস বন্ধক দিয়ে পুঁজির ব্যবস্থা করে
জিনিস আনলাম, অন্তত পুজো অন্তত বিক্রি হবে, আগামী 6 মাস চলে যাবে না। একই জিনিস হিন্দুর ধর্ম, মুসলমানদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, আপনার বুদ্ধিস্টদের ধর্ম, সব ক্ষেত্রে একই জিনিস হচ্ছে। এরা ফুর্তি করে বেড়াচ্ছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু এখন সময় এসছে, ত্রিপুরায় যত রাজনৈতিক দল আছে, আমরা বাঙালি আনন্দমার্গী বাদ দিলে পর সমস্ত রাজনৈতিক দল কোনো না কোনো একটা সরকার তৈরি করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে, অংশ নিয়েছে, বিধায়ক হয়েছে অথবা মন্ত্রী হয়েছে। আনন্দমার্গ আমরা বাঙালি কমিউনিস্ট বিদ্বেষী আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন। আমরা দেখেছি কংগ্রেস সরকার, বামপন্থী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই সরকারের বিরুদ্ধে জনস্বার্থবাহী দাবি দাওয়া নিয়ে লড়াই করছে। সেখানে একদিকে কংগ্রেস সরকার আক্রমণ করছে, আরেকদিকে স্থানে স্থানে এই আনন্দমার্গীরা তারা সন্ত্রাস করছে বামপন্থীদের বিরুদ্ধে, বিশেষ করে ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে। এগুলো সবাই জানে না, এরা আবার নতুন করে মাথা তুলবার চেষ্টা করছে। তাই বলছি, এই অভিজ্ঞতা থেকে কি প্রমাণ হয়, বুক বাজিয়ে তো বলতে কোনো আমাদের ভয় নেই। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ত্রিপুরায় প্রথম দফার 10 বছর, পরের দফার 25 বছর যে সরকার এখানে চালিয়ে গেছে তার কোনো বিকল্প নাই। এর বিকল্প দাঁড়াবার মতো কোনো শক্তি ত্রিপুরায় নাই। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্টকে বাদ দিয়ে ত্রিপুরা আজকে যে সমস্যাগুলো আছে এর থেকে বেরোতে গেলে পর, মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে গেলে পর এর নেতৃত্বেই সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলন, জনগণের আন্দোলন, উন্নয়নের আন্দোলন, সম্প্রীতির আন্দোলন, শান্তির আন্দোলন, সংগতির আন্দোলন তীব্র করতে হবে, তেজি করতে হবে, নতুন মানুষকে সংগঠিত করতে হবে। এটা বুঝবার জন্য সংক্ষিপ্ত পরিসরে সব যখন আলোচনা হয়ে গেছে, আমি ভাবছিলাম এখন গিয়ে কি বলবো। আমার মনে হয়েছে এই কথাগুলিই বোধহয় তুলে ধরা দরকার। কি দেখছি আমরা এই সরকারটা আসার পর? এখন ত্রিপুরায় হিন্দু এবং মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে। বামপন্থী সরকারের সময় এরকম ছিল না। হিন্দুর উৎসব মুসলমানরা অংশগ্রহণ করছেন, মুসলমানের অংশ হিন্দুরা অংশগ্রহণ করছেন, খ্রিস্টান এবং বুদ্ধিস্টদের অনুষ্ঠান হিন্দু মুসলমান সবাই মিলে আমরা অংশগ্রহণ করছি। এটা মেলবন্ধন, এটা নির্দিষ্ট ধর্মের মানুষের উৎসব শুধু না, এখন সমস্ত চুরমার করে দিয়েছে। এখন কি হচ্ছে? হিন্দু মুসলমানের বিরোধ। আপনার আগরতলার পার্শ্ববর্তী রানীর বাজার সংলগ্ন কৈতরা বাড়ি একজন মন্ত্রী 200 মিটার দূরে অবস্থান করে সন্ধ্যার অন্ধকারে তাদের দলীয় যারা দুর্বৃত্ত তাদেরকে সমবেত করে লিস্টি হাতে নিয়ে হিন্দু মুসলমান মিশ্রিত এলাকা সেখানে বাছাই করে করে মুসলিম বাড়িগুলিতে আগুন দিচ্ছে, আক্রমণ করছে, হাত ভাঙছে, পা ভাঙছে, বুকের পাঁজর ভাঙছে, আমাদের ঢুকতে দিচ্ছে না। 21 দিন পরে গেলাম, ছোট্ট শিশু মুসলমান মা তাকে নিয়ে বসে আছে, বলছে আমার এই শিশুটাকে পর্যন্ত রেহাই দেয়নি। ওই দেখুন কপালে দাগ, তার কপালে যখন হাত দিতে গেলাম শিশুরা ভিমরি খেয়ে উঠলো, ভয় পেয়ে গেছে। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, কারোর থেকে শুনে বলছি না। ধর্মনগরের কদমতলা দুর্গাপূজার চাঁদা নিয়ে এই যে বিরোধটা, এটাকে ভিত্তি করে এসপি সেখানে উপস্থিত থাকার পরেও থানায় টিএসআর, সিআরপিএফ, পুলিশ থাকা সত্ত্বেও কি করে মধ্যরাত্রিতে আক্রমণগুলি হয়? কিছু না, হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাও, ঢুকতে দিচ্ছে না আমাদের। 22 দিন 23 দিন পরে আমরা যখন দলবদ্ধভাবে গেলাম, শত শত মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসছেন, হিন্দু মুসলমান নির্বিশেষে। তারা যেন অক্সিজেন পালেন, মন খুলে প্রাণ খুলে কথা বলছেন, চোখের জল ফেলছেন, আমাদের একটু সাহায্য করুন। পাশে পানিসাগর, সেখানেও এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আক্রমণ করল, কোথায় কোন মূর্তি রেখে কে নষ্ট করে ফেলেছে। আমরা গেলাম সেখানে, বাড়ি থেকে বেরোতে পারছে না। আগের দিন রাত্রে হুমকি দিয়ে এসছে মন্ডলের লোকরা, সিপিএম এর লোক আসবে, মানিক সরকাররা আসবে, ওখানে দেখতে গেলে পরে যদি যাও চিহ্নিত করে রাখবো, তারপরে কিন্তু বাড়িতে আগুন জ্বলবে। এখনো তো বাড়িটা আছে। আমরা যখন ঘটনাগুলো একটার পর একটা দেখছিলাম, জিজ্ঞেস করছিলাম, তখন ওখানকার আমাদের 2জন বন্ধু বলছেন, দেখছেন না বাড়ির দরজায় দরজায় মানুষ দাঁড়িয়ে আছেন, নারী পুরুষ শিশুদের নিয়ে, কেন তারা আসছে না কেন, ডাকু না বলে। না, কালকে এই ঘটনা হয়েছে। তারপর আমরা যারা ছিলাম তারা ঘুরে 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 সবার সাথে কথা বলেছি। তারা বলছেন
যত কিছুই করো, আমরা আমাদের এলাকার হিন্দু মুসলমানের সম্প্রীতি, শান্তি, সুস্থিতি বজায় রাখবো। আপাতত একটু অসুবিধায় আছি, আপনারা এসছেন, খবর নিয়েছেন, আমরা জানি আপনারা ছিলেন, আছেন, থাকবেন। এটাই আমাদের ভরসা, এটাই আমাদের ভরসা। আপনাদের কৈলাসহরের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে, বিশালগড়ে উত্তেজনা ছড়াবার চেষ্টা হয়েছে, উদয়পুরের খিলপাড়াতে উত্তেজনা ছড়াবার চেষ্টা হয়েছে। সম্প্রীতির পক্ষে যারা হিন্দু মুসলমান নির্বিশেষে তারা প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, যারা দুর্বৃত্ত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কি চাও তোমরা? রক্ষা করছেন। এটাই ত্রিপুরার ঐতিহ্য। বিশেষ করে এখন কি হচ্ছে, বাংলাদেশের যে ঘটনা ঘটেছে 4 মাস 5 মাস আগে, এর জন্য দায়ী বাংলাদেশের তৎকালীন সরকার। যে সরকারটা 10 বছর 12 বছর আগে ভালো কাজ করছিল, আমাদের ত্রিপুরার পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্য করেছে সন্ত্রাসবাদীদের মোকাবেলা করার ক্ষেত্রে। বিদ্যুতে এখন ভারতবর্ষের মধ্যে প্রথম 5টা রাজ্যের মধ্যে ত্রিপুরা অন্যতম উদ্বৃত্ত। সেই মেশিন আমেরিকা থেকে এসছে, সমুদ্র পথে বাংলাদেশের উপর দিয়ে। বাংলাদেশ সরকার বলছে ত্রিপুরার জন্য মেশিন নেবে, কোনো বাধা নাই, রাস্তা তৈরি করে দিয়েছে। এগুলি কি করে ভুলে যাব বলুন তো? গান বাজনা, খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি, আদান প্রদান, দারুণ একটা পরিবেশ পরিমণ্ডল তৈরি হয়েছে। কিন্তু সেখানে দুর্নীতি শুরু হলো, মানুষ খুব প্রকাশ করতে শুরু করলেন, গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ আসলো। এই যে সর্বশেষ তাদের যে লোক নির্বাচন, তারা আগের নির্বাচনে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। সর্বশেষ যে নির্বাচন, তাতে আরো বেশি করে ভোটের অধিকার হরণ করেছে। মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ। এই জায়গায় আবার ছাত্ররা তাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করে শহীদের মৃত্যুবরণ করেছেন, সেই পরিবারের ছেলে মেয়েদের জন্য স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান চাকরিতে, শিক্ষায়, প্রমোশনে প্রায় 95-97 ভাগ সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। 40 বছর পর এই ছেলেরা প্রশ্ন তুলছেন, আর কত চলবে, এটা তুলে নাও, আমাদের তো কাজকর্ম পেতে হবে। এই নিয়ে আন্দোলন, শেখ হাসিনা এই আন্দোলন দমন করার জন্য পুলিশ পল্টন লাগানে 200-র উপর প্রাণ দিল ভ্রুক্ষেপহীনভাবে। সুপ্রিম কোর্ট তাদের মামলা হলো, সুপ্রিম কোর্ট এই রিজার্ভেশন তুলে দিল 3 ভাগ 4 ভাগ রেখে। এই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা তাদের সঙ্গে কথা বলতে চাইলেন। তারা বললেন, আপনার সঙ্গে এখন আমাদের আর কথা বলার সুযোগ নাই, আমাদের এখন একমাত্র দাবি আপনি পথ ছাড়ুন, আপনাকে এই সরকার চালাতে আমরা দেব না। এই কথা বলে লাখো লাখো মানুষ গ্রাম থেকে ঢাকায় ঢুকে শেখ হাসিনার বাড়ির দিকে যখন ছুটতে শুরু করেছেন, আর্মির সাহায্য চাইলেন। আর্মি বলছেন অসম্ভব, এই পরিস্থিতি নাই এখন। আর্মি যদি গোলাবারুদ দিয়ে কিছু করার চেষ্টা করে, উল্টো আর্মি আক্রান্ত হবে, তাদের অস্তিত্ব বিপন্ন হবে। প্রধানমন্ত্রী আপনি বললো আমরা এটা পারবো না, বরং তারাও বলেছে আপনি অবিলম্বে পদত্যাগ করুন, দেশ ছেড়ে চলে যান। পদত্যাগ করলেও বোধহয় আপনাকে আমরা রক্ষা করতে পারবো না। 45 মিনিটের ব্যবধানে তিনি একটা বক্তৃতা করতে চাইছিলেন 10 মিনিট। সেই দিন আমি ছিলাম সোনামুড়ায় পঞ্চায়েত নির্বাচনের ভাষণ দেওয়ার জন্য একটা গ্রামে আমি গিয়েছিলাম। সেখান থেকে বসে বসে সমস্ত তথ্য দেখছিলাম। আর্মি বলেছে না, আপনাকে এখন আর বক্তৃতা করার সময় দেওয়া যাবে না, এই সময়টাই নষ্ট হবে, আপনাকে রক্ষাই আমরা করতে পারবো না। বক্তৃতা দিতে পারলেন না, তাকে তুলে নিয়ে ঘুরপথে ভিন্ন একটা এয়ারপোর্টে আর্মির এরোপ্লেনে তুলে ভারতবর্ষের কোনো একটা জায়গায় নামিয়ে দিলেন। সেখানে যারা ধর্মান্ধ মানুষের মধ্যে বিরোধ বাঁধিয়ে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, আগের যে সরকার তাকে দুর্বল করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদের গণতান্ত্রিক কাজকর্মকে সীমাবদ্ধ করে দিয়েছে। এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত বাধা তুলে দিয়েছে, তারা সামনে চলে আসছে, তারাই এখন নেতৃত্বের ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। সেই জায়গায় সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ কেন্দ্রীভূত করছে। বাংলাদেশের সংখ্যালঘু মানে তো হিন্দু, শুধু হিন্দু না, হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, বুদ্ধিস্ট আছেন, সুফিও আছেন, সবাই আক্রান্ত হচ্ছে। আমরা প্রতিবাদ করছি, আমাদের কেন্দ্রীয় কমিটি প্রতিবাদ করছে, আমাদের পশ্চিমবাংলার কমিটি প্রতিবাদ করছে। আগরতলায় আমরা মিছিল করি, কমলপুরে আমাদের মিছিল হয়, সোনামুড়ায় আমাদের মিছিল হয়, উদয়পুরে আমাদের মিছিল হয়। সব জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলার চেষ্টা করেছি তথ্যাদি নিয়ে, এটা দেখা যাচ্ছে বাংলাদেশে যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি মুসলিম অংশের মধ্যে সংখ্যাগুরু,
তারা রুখে দাঁড়াচ্ছেন। এটা কি হচ্ছে? সংখ্যালঘুদের বিরুদ্ধে কেন আক্রমণ হবে? তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর কেন আক্রমণ হবে? তাদের পূজা পার্বণ কেন ঠিক মতো করতে দেওয়া হবে না? তারা পাহারা দিয়ে এই সর্বশেষ যে দুর্গা পূজা হলো সেই পূজা সম্পন্নতে সাহায্য করেছেন। ভাসানের দিন, ভাসান কেন্দ্রে কয়েক লক্ষ মানুষের সমাবেশ, হিন্দু মুসলমান নির্বিশেষে এরা পাহারা দিয়ে সাহায্য করেছে। আমাদের এখানে কি দেখছি আমরা? এখানে হিন্দু আক্রান্ত, অন্য রাজ্যে আক্রান্ত, এ কথা বলছে না। একে প্রতিবাদ যারা করছেন, মুসলমানদের মতো গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি, তারা যে ইতিবাচক ভূমিকা নিচ্ছেন সেই কথা তারা বলছেন না। হিন্দু আক্রান্ত বলে বাংলাদেশের ভিসা অফিস, যেটা বামফ্রন্ট সরকার অনুরোধ করে শেখ হাসিনার সময় আগরতলায় প্রতিষ্ঠিত করতে সফল হয়েছিল, সেই অফিস লন্ডভন্ড করে পৃথিবীর কোনো জায়গায় পররাষ্ট্রের এই ধরনের যে অফিসগুলো, এইগুলিতে কোনো রাজনৈতিক দল যত খুবই সরকারের বিরুদ্ধে থাকুক এগুলিতে আক্রমণ করে না। কিন্তু বিজেপি শাসন তো দুঃশাসন, তাদের কাছে এই সমস্ত কোনো বাদ বিচার নেই। সে অফিসটা তারা আক্রমণ করলো। সেদিন আমি গৌহাটি থেকে আগরতলায় ফিরছিলাম, পরে খবর পেলাম। পরদিন তারা স্লোগান দিল, চলো বাংলাদেশ যাব। কত হিম্মত আপনাদের! বাংলাদেশ যাবেন ওখানকার সংখ্যালঘুদের রক্ষা করার জন্য? আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে ত্রিপুরার মতো রাজ্যে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে কার হাতে? তাদেরকে রক্ষা করার জন্য কথা বলছেন না কেন? ভারতবর্ষে আগের কথা আমি ছেড়ে দিলাম, এই যে নির্বাচনটা হলো লোকসভার 400 আসনের স্লোগান দিলেন, পারলেন না। গতবারের আসন কমলো 68টা। অন্যদের সাহায্যে সরকার চালাচ্ছেন। যে জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারি বাড়ছে, কৃষক তার ন্যায্য অধিকার পাচ্ছে না, এই মূল প্রশ্নগুলি নিয়ে যে লড়াই, সেই লড়াইয়ের ঝাঁজ আপনারা পেয়েছেন। এরপর এখন তারা কি করছে? সেই জায়গায় হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ তৈরি করে মিশ্রিত এলাকায় মুসলমানদের বিরুদ্ধে আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল আক্রমণ কেন্দ্রীভূত করছে। আমাদের প্রধানমন্ত্রীও বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হিন্দু অংশের মানুষ, তাদেরকে রক্ষা করতে হবে। আর আপনাদের শাসনে, দুঃশাসনে ভারতবর্ষের রাজ্যে রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, শুধু ত্রিপুরা নয় অন্যান্য রাজ্যগুলোতে এই সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে যে আক্রমণ সংঘটিত হচ্ছে, এখানে চুপ কেন? ওখানকার সংখ্যালঘুদের সম্পর্কে যদি আপনার এতই উদার দৃষ্টিভঙ্গি হয়, তাহলে দেশের ভিতর সেই সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে আপনাদের দলের লোকদের হাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে। এটা বন্ধ করবার চেষ্টা করছেন না কেন? এটা হচ্ছে দ্বিচারিতা। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি আমার কথা শেষ করার আগে যেটা বলবো, ত্রিপুরার অভিজ্ঞতা দেখলেন। এই অভিজ্ঞতায় ত্রিপুরাকে যদি এখান থেকে উদ্ধার করতে চান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, গণতান্ত্রিক অধিকার, আপনার অস্তিত্ব, জীবনধারার মান, যেটাকে তুলেছিল একেবারে নিচে ঠেলে নিয়ে গেছে, আবার তাকে পুনরুদ্ধার করতে যদি চান, তাহলে পরে বামপন্থী ফ্রন্টের কোনো বিকল্প নাই। এই অভিজ্ঞতায় সঞ্জীবিত হয়ে এই ত্রিপুরায় নতুন করে, নতুন উদ্যমে ব্যাপক আন্দোলন সংগঠিত করতে হবে। পরিবেশ পরিমণ্ডলের মধ্যে নতুন হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে, ঝড় উঠেছে, একথা বলবো না। যেতে হবে, কথা বলতে হবে, মত বিনিময় করতে হবে। বললে হাজার হাজার মানুষ আপনার মিছিলে মিটিংয়ে নাও আসতে পারে। 100, 200, 300 চট্টগ্রাম দিয়ে শুরু করেন, ব্লক দিয়ে শুরু করেন, মহকুমা দিয়ে শুরু করেন, জেলাতে যান, তারপর রাজ্য হবে। এই যে পদ্ধতিতে আপনাকে আন্দোলনটা সংগঠিত করতে হবে। না হলে এই দুঃশাসনের হাত থেকে, এই ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি নিয়ে একদলীয় স্বৈরশাসন কায়েম করে, বিরোধীদের অধিকার স্তব্ধ করে, মানুষের কণ্ঠ রোধ করে যে ষড়যন্ত্রটা করছে, এর থেকে রেহাই কিন্তু পাওয়া যাবে না। একই সাথে এই আন্দোলন কেন্দ্রে যে বিজেপির নেতৃত্বে যে দুঃশাসন চলছে, একতা সংহতি ধ্বংস করবার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য, সংবিধানকে ধ্বংস করবার জন্য, একদলীয় স্বৈরশাসন কায়েম করার জন্য, সেটাকেও মোকাবেলা করার যে লড়াই ত্রিপুরায় আপনার এই আন্দোলন, সেই লড়াই জাতীয় ক্ষেত্র কিন্তু শক্তিশালী করবে। এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। উপজাতি অংশের মানুষ যাদেরকে ঠেকিয়ে রাখে বিজেপি সরকারকে বাঁচিয়ে রাখবার সাহায্য করলেন তীব্রমথা, তাদের মধ্যে ভুল ভাঙতে শুরু করেছে।
তারা আমাদের শত্রু না, তাদের সঙ্গে কথা বলতে হবে। শুধু উপজাতিরাই যাবেন, অনুপজাতিরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন তা না, উপজাতিরাও যাবেন, অনুপজাতিরাও যাবেন, কথা বলবেন, বোঝাবার চেষ্টা করবেন, জয় করবেন। কারণ নেতৃত্ব বিচ্ছিন্ন, আগের কথায় এখন আর উদ্বাহ নৃত্য করে না উপজাতিরা। কাজে এই যে পরিমণ্ডল এখানে তৈরি হচ্ছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, অনুপজাতি, ওবিসি, সংখ্যালঘু সবাই মিলিতভাবে এই ত্রিপুরায় সামনের দিনে বৃহত্তর গণতান্ত্রিক জঙ্গি আন্দোলন তৈরি করবার শপথ নিয়ে আপনারা যাবেন। আমাদের যে সম্মেলন হবে 6টা থেকে আরম্ভ হবে, এই সম্মেলনে এই বিষয়গুলো আরো বিস্তৃত পরিসরে কথা বলে কৈলাসহরের জন্য সামনের দিনে কি কর্মসূচি, এই যে আলোচনা তার প্রেক্ষাপটে তারা গ্রহণ করবেন, প্রকাশ করবেন, ঘোষণা করবেন, আপনাদের কাছে আবেদন জানাবেন, আমাদের সহযোগিতা করুন। আপনাদের কাছে আগাম এই সম্মেলন যে আহ্বান আপনাদের কাছে রাখবে, তাতে সাড়া দেওয়ার জন্যে আমি আমাদের পার্টির পক্ষ থেকে অনুরোধ জানিয়ে যাচ্ছি। শুধু একটা বড়সড় অনেকদিন পর এখানে যে সমাবেশ করলেন, এবং এই সমাবেশটা কি রাজনৈতিক সমাবেশ, দেনাপাড়ার সমাবেশ না, এমনকি ভোটের মুখের সমাবেশ না। আপনারা জানেন এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সম্মেলন। এখানে আন্তর্জাতিক রাজনীতি বুঝবা, আন্তর্জাতিক ঘটনায় আমরা যাইনি সময় বাঁচাবার জন্য। দেশের পরিস্থিতি বলবো, ত্রিপুরার পরিস্থিতি বুঝবো, আমাদের কি করা দরকার এটা জেনে নেওয়া, বুঝে নেওয়ার জন্য। এই কারণে বলছি এটা একটা রাজনৈতিক সমাবেশ। তাতে যেভাবে আপনারা এসছেন, আমি তো নিজে অন্তত অনুপ্রাণিত বোধ করছি। তাই আপনাদের উপর ভরসা আছে, বিশ্বাস আছে, আস্থা আছে। তাই এটাই আমাদের ধারণা, সম্মেলন থেকে যে আহ্বান আপনাদের কাছে যাবে, সেই আহ্বানের সাড়া দিয়ে আপনারা কৈলাসহরে নূতন ধারায় গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন সংগঠিত করবেন। কৈলাসহর জেলা এবং ত্রিপুরার মানুষের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত করার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এই বিশ্বাস ব্যক্ত করে এতজনের কথা শোনার পরেও আমার বলবার ইচ্ছা ছিল না, তারপরেও আমি তো অনেকক্ষণ বলে ফেললাম, মার্জনা করবেন আমাকে। আপনারা কথা বলতে দিলেন, শুনলেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।